আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় 2 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, আরও 78 মৃত্যু। ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় কাল থেকে কঠোর লকডাউন, ঢাকাগামী বাস ও লঞ্চ চলাচল বন্ধ। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকাদান শুরু। প্রথম দিনে 360 জনকে দেওয়া হলো। রাজধানীর 3টি কেন্দ্রে টিকা গ্রহীতাদের স্বস্তি। লক্ষ্মীপুর 2 আসন নির্বাচিত হলেন আওয়ামী লীগের নুরুদ্দিন। ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি ইসি সচিবের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 4,500-এরও বেশি, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার ছাড়িয়েছে 19%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণে লাগাম টানতে হলে এই মুহূর্তে সারা দেশে লকডাউনের কোনো বিকল্প নেই। বেশ কিছুদিন ধরেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে একদিনে করোনায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 23 জন, চট্টগ্রামে 11 জন, রাজশাহীতে 15, খুলনায় 14 ও রংপুরে 9 জনের মৃত্যু হয়েছে। নতুন 4,636 জন সহ এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,56,304 জনের। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 19.27, সুস্থ 91.73 ও মৃত্যুর হার 1.59%। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের কোনো বিকল্প নেই, নইলে হাসপাতালের উপর চাপ আরও বাড়বে। যখন 15%-এর বেশি শনাক্ত পার্সেন্টেজ চলে যাবে, তখন যদি আমরা লকডাউন না দিই, হাসপাতালের উপর এমন একটা চাপ সৃষ্টি হবে যে হাসপাতাল ওটা ডিল করতে পারবে না। তাহলে এই লকডাউনে সংক্রমণ কমবে না, বন্ধ হবে না, কিন্তু হাসপাতালের উপর চাপ কমলে মৃত্যু হার কিছুটা কমতে পারে। এই জন্য এই লকডাউন দেওয়াটা জাস্টিফাইড। এটা যদি 20%, 30%, 50% যত বেশি আমরা করতে পারি, এরই একটা প্রভাব আছে। তা একদম জিরো নাই থাকার চেয়ে এই প্রভাবটা কিন্তু কম নয়। এই জন্য এটাকে আমরা মনে করতেছি যে লকডাউন রাখতেছে, এটা ঠিক আছে। সাথে সাথে হবে না, লকডাউনের সুফল পেতে 1 সপ্তাহ সময় লেগে যাবে। করোনা পরীক্ষা বাড়ানো, স্বাস্থ্যবিধি মানা ও টিকা কর্মসূচি জোরদারেরও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনার বিস্তার রোধে ঢাকার আশপাশের 7 জেলায় আজ ভোর 6টা থেকে 30 জুন পর্যন্ত লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। জেলাগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই 7 জেলায় জনসাধারণের চলাচল সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত বহাল থাকবে 30 জুন মধ্যরাত পর্যন্ত। তবে আইন শৃঙ্খলা, খাদ্য, কৃষি উপকরণ, গণমাধ্যম, ডাকসেবা সহ বিদ্যুৎ, পানি, গ্যাসের মতো জরুরি সেবা, এর সাথে সংশ্লিষ্ট অফিস, কর্মকর্তা, কর্মচারী, যানবাহন এবং করোনার টিকা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পরিস্থিতি বিবেচনায় দেশের অন্য জেলাতেও কঠোর বিধিনিষেধ জারি হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি কোনো লোকাল অথরিটি মনে করে যে তাদের এলাকাতে অ্যাগ্রাভেট করে গেছে, বন্ধ করা দরকার, দে উইল ক্লোজ ইট। এটা তাদেরকে ওই অরিজিনাল যে সার্কুলার ওখানে অথরাইজ করা আছে। না, ঢাকার বিষয়ে আর কোনো সিদ্ধান্ত ইমিডিয়েটলি আসবে না। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ায় আজ সকাল 6টা থেকে আগামী 30 জুন পর্যন্ত ঢাকার সঙ্গে 7 জেলার ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। এদিকে ঢাকার সঙ্গে সারা দেশের লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, যে 7টি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যে কোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী 22 জুন থেকে 30 জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর 3টি কেন্দ্র
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকা দেওয়া হয়। প্রথম দিন ৩৬০ জনকে এই টিকা দেওয়া হয়। ফাইজারের টিকা নেওয়ার পর স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন টিকা গ্রহীতারা। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর অন্যদের দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ১ মাস পর প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। করোনা প্রতিরোধে দেশের তৃতীয় ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা দেওয়া শুরু হলো সোমবার সকাল ৯টায় রাজধানীর 3টি হাসপাতালের টিকাদান কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়। চলে বেলা ৩টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আগে নিতে পারেন নাই এমন ব্যক্তিদেরই দেওয়া হয় ভ্যাকসিন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খলভাবে চলে টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার পর কেন্দ্রের পরিবেশ নিয়েও সন্তুষ্ট গ্রহীতারা। তো এটা এতদিন সুযোগ ছিল না, এখন আসছে, সেই জন্য আমার ভালো লাগছে, যদিও একটু ভয়ও কাজ করছে। টিকা নেওয়ার পরেও খুব ভালো ফিল করতেছি, একটু মানসিকভাবেও যে একটা দিয়েছে এবং নেক্সট ডেটাও ফিক্স আপ করে দিয়ে দিচ্ছেন। ফাইজারের টিকা দিলাম ট্রায়াল ভার্সনে, তো সেটা হতে পারে আমার অনেক ভালো লাগতেছে। প্রথম পর্যায়ের গ্রহীতাদের পর্যবেক্ষণের পর পরবর্তীতে আরও বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ফাইজারের টিকা প্রথম দিচ্ছি। আমরা যে সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ ফ্যাসিলিটিস আছে এবং স্পেশাল কেয়ার নেওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ইমিডিয়েটলি নিতে পারবে, সেই জন্য শুধুমাত্র সেই সব কেন্দ্রগুলোই রেখেছি ফাইজারের জন্য। শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে কোনো দেশে রেস্ট্রিকশন আছে যে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা এরকম টিকাই হতে হবে যাতে আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারে। সেই সব বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা। টিকা কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। 120 জনের আমরা দিব, এরপর আমরা 7 দিন অপেক্ষা করব। 7 দিন পরে আমরা ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী যাদের বাকি থাকবে তাদেরকে আমরা দেওয়ার 28 দিন পরে দেওয়ার কথা আর কি। এবং সেভাবে আমরা চিন্তা করছি, এটা আবার ঈদের দিন পড়ে যাচ্ছে, সেই জন্য হয়তো আমরা ঈদের জাস্ট 2-1 দিন পরেই ওপেনিং ডে যেদিন হবে ওই দিন থেকেই আমরা আবার এই ফার্স্ট ডোজটাই সেকেন্ড ডোজটা আমরা দিতে পারবো। প্রথম চালানে আসা ফাইজারের 1 লাখ টিকা 50,000 মানুষকে দেয়া হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মহামারী করোনার চোখ রাঙানির মাঝেও নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে বিশ্বে আলোড়ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সহজলভ্য পাট দিয়েই উৎপাদন করা যাবে নতুন এই অ্যান্টিবায়োটিক হোমিকরসিন। সংশ্লিষ্টরা বলছেন এটি শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নয়, কাজ করবে মানবদেহে রেজিস্ট্যান্স হওয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও। তবে তাদের সংখ্যা সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে হাতছাড়া হয়ে যেতে পারে বিস্ময়কর এই আবিষ্কার। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। অ্যান্টিবায়োটিকের ইতিহাস খুব বেশি দিনের নয়। মাত্র ৮০ বছর আগে এটি আবিষ্কার হলেও পৃথিবী জুড়ে চিকিৎসা বিজ্ঞানে এখন বড় সমস্যা মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়া, যার কারণ হিসেবে যত্রতত্র এর অপব্যবহারকেই দুষছেন সংশ্লিষ্টরা। এমন হতাশাজনক বাস্তবতার মাঝে আলো ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সোনালী আঁশ পাট দিয়েই এবার আবিষ্কার করলেন চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর নাম অ্যান্টিবায়োটিক। গবেষকরা বলছেন নব আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক ছোট প্রোটিন হওয়ায় এটি শুধু মানবদেহের ব্যাকটেরিয়া প্রতিরোধে সক্ষম নয়, রেজিস্ট্যান্স হওয়া ব্যাকটেরিয়া সুপারবাগের বিরুদ্ধেও কার্যকর। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলিকে এগুলি সবগুলিকে মেরে ফেলতে পারে। সুতরাং এটা সম্বন্ধে আমরা খুব আশাবাদী যে ভবিষ্যতে এটা অনেক ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। যদি আমাদের দেশে এই মলিকুলটাকে যদি আমরা রাখতে চাই, না হলে তো কিছু করার থাকবে না, হয়তো বিদেশিরাই কাজ করবে এটার উপরে। সর্বশেষ মেরোপিনাম নামে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন চিকিৎসকরা, তবে সেটিও অকার্যকর হয় বিশ্বব্যাপী নতুন আলোচনার জন্ম দেবে হোমিক্রোসিন নামের এই অ্যান্টিবায়োটিক। প্রি ক্লিনিক্যাল স্টাডিটা করার আমরা চেষ্টা করছি মাউস মডেলে। আমরা যেমন লার্জ স্কেল প্রোডাকশনটা এখন দেখার চেষ্টা করছি যে হেটারোলগাস কোনো কমার্শিয়াল সুইটেবল কোনো হোস্টের মধ্যে এটা লার্জ স্কেলে প্রডিউস করা যায় কিনা। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনা খান। বলেন, আধুনিক ল্যাবরেটরি সংশ্লিষ্ট যন্ত্রপাতি পেলে সম্ভব আরও নতুন আবিষ্কার। এরকম অনেক অ্যান্টিবায়োটিকের সোর্স কিন্তু আমরা ইদানিংই শুনছি আমাদের বিভিন্ন সহকর্মীদের সাথে। আমার নিজের ল্যাবরেটরিতেও আমরা কাজ করছি, একটা মনে হচ্ছে একটা অভিনব অ্যান্টিবায়োটিক হবে এটা। কিন্তু এই কাজগুলো করার জন্যে যেটা একটা তো হচ্ছে দক্ষ কিছু গবেষক দরকার, কিছু দক্ষ এবং কিছু পিএইচডি স্টুডেন্ট। আর একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওরকম গবেষণাগার দরকার।
এখন থেকে ঠিক ৬৬ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একই বিভাগ থেকে রমনাসিন নামে একটি নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়েছিল। তবে সে সময় পৃষ্ঠপোষকতার অভাবে আলোর মুখ দেখেনি সে আবিষ্কার। তাই সংশ্লিষ্টদের আশঙ্কা, সারা বিশ্বে যখন অ্যান্টিবায়োটিকের হাহাকার, তখন নতুন করে আলোর মুখ দেখবে কিনা তাদের এই নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের লক্ষ্মীপুর ২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাত ৮টার দিকে উপনির্বাচনের রিটার্নিং অফিসার দুলাল তালুকদার এ ফলাফল ঘোষণা করেন। নুরুদ্দিন চৌধুরী নয়ন ১,২২,৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় প্রার্থী শেখ মোহাম্মদ ফায়জুল্লাহ শিপন পেয়েছেন ১,৮৮৬ ভোট। এর আগে সোমবার সকাল ৮টা থেকে এ আসনের ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো ১৩৬টি কেন্দ্রে ভোটাররা ইভিএম এর মাধ্যমে ভোট প্রয়োগ করেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানের ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে বেশ কিছু ইউনিয়নে ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় বরিশাল ও ভোলায় ২ জন নিহত হয়েছে। পটুয়াখালীতে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ২ জন। সোমবার দুপুরে বরিশালের গৌরনদীতে খানচাপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মৌজে আলী মৃধা নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ঘটে এই ঘটনা। ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। স্থানীয়রা জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কোয়াইট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার নিয়ে ২ মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলি চালায়। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন, ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনায় ২ জন নিহত হয়েছেন ও ৮ জনকে আটক করা হয়েছে। কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ২ জন নিহত হয়েছেন, সেই জন্য আসলে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জাতীয় সংসদের যে উপনির্বাচন, সবগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি হলো, যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মারা গিয়েছেন, এটি প্রার্থীরাই ব্যবস্থা নেবেন এবং এটি আমরা জেনেছি, তদন্ত হওয়ার পরে বিস্তারিত বোঝা যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের সময়ে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস দেখাতে পারেনি, তারাই এখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের কাছে তার দলের চেয়ারপারসনের চেয়ে নায়িকা পরিমণির গুরুত্ব বেশি, আর এ কারণেই তারা এ বিষয়ে কথা বলছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এটা তাদের পরিকল্পিত সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতি প্রবণতা বিএনপির অস্থিমজ্জায় মিশে গেছে। বর্তমান সময়ে কোন সেক্টরে দুর্নীতি হচ্ছে তা সুনির্দিষ্টভাবে জানাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান কাদের। বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন। আসলে মিথ্যা অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প নেওয়ার সাহস, সক্ষমতা দেখাতে পারেনি, তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা বিএনপির লক্ষ্য। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি এবং মহাজ্ঞানী দাবি করা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা না করে উল্টো সমালোচনা করছেন। কে কোথায় মধ্যরাতে গিয়ে মদ্যপান করে, সেই জন্য সেখানে কোনো ঘটনা ঘটলো এবং সেটি নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল। সংসদে বিএনপি দলীয় গ্রুপের নেতা দেখলাম যে তিনি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছেন। বিএনপি দলীয় গ্রুপের নেতা, আমার কাছে মনে হলো তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও
ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন। সরকার দক্ষভাবে পরিচালনা করায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ৬.২% হতে যাচ্ছে, কিন্তু দেশের এত সব দৃশ্যমান অগ্রগতি দেখেও সমালোচনা করছে বিরোধীরা। দেশের অগ্রগতি প্রচার করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা তাদের দায়িত্ব হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন করছে। চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেফতারের পর তার পায়ে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। এতে তিনি অভিযোগ করেন, পুলিশ গত 17 জুন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। তিনি আরও বলেন, পুলিশ ছাত্রনেতা সাইফুলের ওপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধের শামিল। এই ঘটনার সাথে জড়িতদের বিচার এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। বিদেশি সিরামিকের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে দেশীয় শিল্পের জন্য হুমকি দেখছেন উদ্যোক্তারা। তাদের দাবি, টাইলস আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্য কমানোর প্রস্তাব তুলে না নিলে ঝুঁকিতে পড়বে দেশীয় সিরামিক পণ্য। হোঁচট খাবে এ শিল্পের রপ্তানি। সিরামিকের চাহিদার প্রায় 85% এখন পূরণ হয় দেশীয় কারখানায় তৈরি পণ্য দিয়ে, যার বাজার মূল্য 6,500 কোটি টাকার বেশি। দেশের চাহিদা মিটিয়ে বছরে প্রায় 400 কোটি টাকার টাইলস সহ অন্যান্য পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। কাঁচামাল ও গ্যাসের দাম বাড়ায় দেশীয় পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে যখন হিমশিম অবস্থা, তখন বিদেশি সিরামিকের ট্যারিফ মূল্য কমানো মরার ওপর খাড়ার ঘা হিসাবে দেখছেন উদ্যোক্তারা। ওভারঅল বাজেট ভালো হয়েছে, কিন্তু শুধু সিরামিক সেক্টরের ক্ষেত্রে বাজেটটা বিমাতাসুলভ আচরণ হয়েছে ওনাদের, যেহেতু আমদানি পর্যায়ে ওনারা ট্যারিফ মূল্য কমিয়েছে। এতে করে যারা লোকাল উৎপাদন করে তাদের জন্য হুমকি হবে সামনের দিকে। ওয়ার্ল্ডের যে কোনো দেশের সঙ্গে আমরা কম্পিটিশনে পড়ব এবং আমাদের উৎপাদিত পণ্যের দাম বেশি পড়বে। সিরামিক শিল্প সমিতির নেতাদের দাবি, পরপর 2 বছর ট্যারিফ মূল্য কমানোয় প্রতি বর্গফুট বিদেশি টাইলসের দাম 24 টাকা কমেছে। অন্যদিকে দেশীয় সিরামিকের উপর বাড়তি শুল্ক ও ভ্যাটের ভারে ঝুঁকিতে পড়েছে 9,000 কোটি টাকার বিনিয়োগ। সরকারি বেরকার যে পলিসি আছে, এই পলিসিতেই কিন্তু বলা আছে যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া। যে জিনিস এখন বাংলাদেশে আমরা তৈরি করতে পারতেছি, হ্যাঁ, তো বাইরে থেকে যে এই জিনিসই যদি আমরা আবার নিয়ে আসি, তাহলে আমরা কি হলাম? আমরা তো ক্ষতিগ্রস্ত হলাম। বাংলাদেশ থেকে যদি টাইলস যদি আমদানি হয়, তো আমার দেশের ডলার তো বাইরে চলে যাবে। এই জন্যই আমরা বারবার একই কথা বলে যাচ্ছি, আমদানির পর্যায়ে আমাদের ট্যারিফ ভ্যালুটা বৃদ্ধি করতে হবে, আর আমাদের সাপ্লিমেন্টারি ডিউটিটা 15% আছে, সেটা আমরা সম্পূর্ণরূপে এটা প্রত্যাহার চাচ্ছি। দেশীয় শিল্প সুরক্ষা এবং এই খাত থেকে সরকারের রাজস্ব বাড়াতে বিদেশি সিরামিকের ন্যূনতম ট্যারিফ মূল্য না কমিয়ে বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশে এই কথা বলেন তিনি। টিকা দেওয়া শেষ হলে আবাসিক হল খুলে দেওয়া সহজ হবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহার করতে হবে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়া গেছে। সকল শিক্ষক এবং সকল কর্মকর্তা কর্মচারী তাদেরকে টিকা কার্যক্রমের আওতায় আনা। গতকালকেরও আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি, তো ওনারাও খুব আন্তরিকভাবে প্রয়াস নিচ্ছেন। রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। যাত্রী আর পরিবহন শ্রমিক দুদিকেই চলছে খামখেয়ালি। অর্ধেক সিট খালি রাখা আর মাস্ক ব্যবহার সহ নিয়ম মানায় অনীহা দুপক্ষেরই। তার উপর অতিরিক্ত ভাড়া আদায় তো হচ্ছেই। করোনা সংক্রমণ মোকাবেলায় রাজধানীতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচলের নিয়ম রয়েছে। এক্ষেত্রে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত 60% ভাড়া।
এমন নিয়ম থাকলেও চলমান লকডাউন পরিস্থিতিতে ঢাকার গণপরিবহনের উল্টো চিত্র। বেশিরভাগ গণপরিবহনেই মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধিতে অনীহা রয়েছে। গাফিলতি ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, যাত্রী সব দিকেই। মাস্ক আনতে ভুলে গেছি, চার ফ্যামিলির লোক দেখিয়া বসছে, স্যার বলছি মাস্কটা তো অনেক মানুষে ব্যবহার করে না। মাস্ক ব্যবহার অসহ্য লাগে। কেমন লাগে মাস্ক পরলে? অসহ্য লাগে। করোনা যদি হয়ে যায়, আল্লাহ যদি মরণ লিখে রাখে তাহলে হবে। শুরুতে কয়েকদিন অর্ধেক সিট খালি রাখা হলেও এখন আবার আগের দশা। 2 আসনে বসানোর পাশাপাশি দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে। তবে 60% অতিরিক্ত ভাড়ায় কোনো ছাড় নেই। কি বলবো, আমরা সাধারণ জনগণ সবার কাছে জিম্মি হয়ে গেছে। কারণ আমরা যখন গাড়িতে উঠি ওরা বলে একভাবে, কিছুক্ষণ পর যখন ভাড়া কাটা হয় তারা ওদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। শতকরা 90% গাড়িতে এইভাবে নেয়। ভাড়া হচ্ছে 15 টাকা, তারা নেয় 30 টাকা। স্বাস্থ্যবিধি না মানা কিংবা অতিরিক্ত যাত্রী নেয়ার প্রশ্নে নেই কোনো সদুত্তর। সারা রাস্তা তো আমরা খালি আইছি ভাই, কি করবো, দৌড়ে উঠতে গেলে কিছু করার আছে বলেন? 2টা লোক বেশি উঠে আছে, এখন সিট খালি আছে না, এখন আর সামনে তার উঠা মানে 2টা লোক সিঙ্গেল করে এলাম। কেবল গণপরিবহন নয়, অর্ধেক আসন খালি রাখার বিধিনিষেধ মানা হচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবহনেও। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়ার কোতা দামানসারার মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের দাতব স্ক্যাফোল্ডিং ধসে আব্দুর রব নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আব্দুর রব মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে। তিনি মালয়েশিয়ার নির্মাণ শিল্পে এক চাইনিজ মালিকের অধীনে কাজ করতেন। শনিবার সন্ধ্যা 7টার দিকে কোটা দামনসারার নিউ ক্ল্যাং ভ্যালি এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ার পর 2 বাংলাদেশি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। পরে আহত 2 বাংলাদেশিকে সুমগাই বুলু হাসপাতালে ভর্তি করা হলে পরদিন রোববার বিকাল 4টার দিকে স্থানীয় চিকিৎসক নিহত আব্দুর রবের মৃত্যু ঘোষণা করে। আহত আরেক বাংলাদেশির পরিচয় জানা যায়নি। নিকটজন সূত্রে জানা যায়, নিহত আব্দুর রব এর নামে ইন্স্যুরেন্স আছে। তার পরিবার যাতে ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ পায় সেজন্য কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগ কামনা করেছেন তারা। আমরা সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনায় 2 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, আরও 78 মৃত্যু। ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় সকাল থেকে কঠোর লকডাউন, ঢাকাগামী বাস ও লঞ্চ চলাচল বন্ধ। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকাদান শুরু, প্রথম দিনে 360 জনকে দেওয়া হলো রাজধানীর 3টি কেন্দ্রে, টিকা গ্রহীতাদের স্বস্তি। লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচিত হলেন আওয়ামী লীগের নুরুদ্দিন। ইউপি নির্বাচনের সহিংসতায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি ইসি সচিবের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bdnews24.com ও facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।